হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুপাত সম্পর্কিত কোষে দেখি 2.1 এর সমস্যাগুলির সমাধানের পূর্বে আমরা পাঠ্যপুস্তকে বর্ণিত বিষয়গুলি আলোচনার মাধ্যমে অনুপাত সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করব। আজ সুপ্রিয় পার্থ ঠিক করেছে নিজেদের পেন্সিলের দৈর্ঘ্য মাপবে ও তুলনা করবে। আমরা জানি পেন্সিলের দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে মাপা সম্ভব, অর্থাৎ পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপযোগ্য। তেমনি পেন্সিলের ভরও পরিমাপযোগ্য। আমরা কত সময় ভিডিওটি দেখলাম? 40 সেকেন্ড। হ্যাঁ, কত সময় দেখলাম? সময় এটিও পরিমাপযোগ্য। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এরা পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য বিষয়কে বলা হয় রাশি। আজ সুপ্রিয় পার্থ ঠিক করেছে নিজেদের পেন্সিলের দৈর্ঘ্য মাপবে, অর্থাৎ দুটি একই ধরনের রাশি, এক্ষেত্রে দৈর্ঘ্য, তাদের পরিমাপ করবে এবং তুলনা করবে। হ্যাঁ, আমরা দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করব। দুটি সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ যে একক বর্জিত শুদ্ধ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অনুপাত বা রেশিও। পার্থ ঠিক করলো তার পেন্সিলের দৈর্ঘ্য ও স্কুলের বেঞ্চের দৈর্ঘ্যের তুলনা করবে। সে স্কেল দিয়ে মেপে দেখলো বেঞ্চের দৈর্ঘ্য 200 সেমি। ধরি এটি তার বেঞ্চের দৈর্ঘ্য। তাহলে বেঞ্চের এক প্রান্ত থেকে প্রথমে পেন্সিলটিকে বসিয়ে দেখলো আসলে 10 সেমি পরিমাপ করা হলো। ঠিক পরের ওই বিন্দু থেকে আবার পেন্সিলটি বসালে আরও 10 সেমি পরিমাপ করা হলো। এইভাবে কতবার পেন্সিলটি বসাতে হবে? 200 সেমি ভাগ 10 সেমি, অর্থাৎ 200 ভাগ 10 সমান 20 বার, অর্থাৎ 20 বার বসাতে হবে। তার মানে আসলে বেঞ্চটির দৈর্ঘ্য পেন্সিলটির দৈর্ঘ্যের 20 গুণ, বা বলতে পারি পেন্সিলটির দৈর্ঘ্য বেঞ্চটির দৈর্ঘ্যের 1/20 গুণ বা সমান 20 ভাগের 1 ভাগ। অর্থাৎ বেঞ্চের দৈর্ঘ্য এবং পেন্সিলের দৈর্ঘ্য, এই দুটি দৈর্ঘ্যকে প্রকাশ করা হবে একটি বিশুদ্ধ সংখ্যার মাধ্যমে। 200 সেমি এবং 10 সেমি, দুটি সংখ্যা 200 এবং 10, তাদের মাঝে একটি বিশেষ চিহ্নের ব্যবহার করা হবে। এই চিহ্নটিকে আমরা পড়ে থাকি ইজ-টু, অর্থাৎ এটাকে আমরা 200:10 এইভাবে পড়ব, বা 200:10 এইভাবে পড়ব। চিহ্নটি অনেকটা বিসর্গ বর্ণের মতো। বিসর্গ বর্ণ আসলে উপর নিচে দুটি শূন্য, এক্ষেত্রে ঠিক শূন্য নয়, বিন্দু, অর্থাৎ যাদের মাঝে আমি ভাগ দেখতে পাচ্ছি না, দুটি বিন্দুর ব্যবহার করা হয়। তাহলে 200:10 আসলে 20:1, অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকা 200/10কে যেমন আমরা 20/1 লিখতে পারি, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ করতে পারি লঘিষ্ঠ আকারে পরিণত করে, একইভাবে অনুপাতের পদগুলিকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করেও ছোট করে নিতে পারি। আসলে অনুপাতটি একই থাকে। অনুপাতের সাধারণত এরূপ দুটি পদ হয়। সাধারণত কেন বললাম? দেখো, বেঞ্চের দৈর্ঘ্যের সাথে যেমন পার্থের পেন্সিলের দৈর্ঘ্যের তুলনা করা হচ্ছে, একইভাবে সুপ্রিয়ার পেন্সিলের দৈর্ঘ্যের তুলনা করা যেত। সেক্ষেত্রে আমরা 3টি পদ পেতাম। সাধারণভাবে অনুপাত যে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা বোঝায়, তার প্রথমটির সাংখ্য মান, অর্থাৎ এক্ষেত্রে 20 এবং 1, এই দুটি সাংখ্য মানের প্রথম সাংখ্য মানটিকে, অর্থাৎ অনুপাতের প্রথম পদটিকে বা অনুপাত চিহ্নের পূর্বের পদটিকে বলা হয় পূর্বপদ, এবং ঠিক পরের পদটিকে বলা হয় উত্তর পদ। অর্থাৎ
অনুপাতের দুটি পদের প্রথম পদটি পূর্বপদ এবং পরের পদটি উত্তরপদ। পাঠ্যপুস্তকে আরও একটি সুন্দর বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে। মেঘলারা এখন একটা ছোট ঘর ভাড়া নিয়ে আছে। এত ছোট ঘরে ওদের থাকতে অসুবিধে হয়, তাই ওরা ওদের জমিতে বাড়ি তৈরি করতে শুরু করেছে। মিস্ত্রিরা সিমেন্ট ও বালি মিশিয়ে মশলা তৈরি করছে। মেঘলা রোজ ওদের কাজ দেখে। সে মশলা মাখা দেখে অবাক হয়ে যায়। সে দেখে প্রতিবারে মিস্ত্রিরা এক কড়া সিমেন্টের সাথে 1 2 3 4 5 কড়া বালি মেশাচ্ছে। সে মিস্ত্রিকে জিজ্ঞেস করে, তোমরা কি হিসাবে মশলা তৈরি করো? একজন মিস্ত্রি বলেন, আমরা সিমেন্ট ও বালির পরিমাণ 1:5 অনুপাতে মেশাই। আমরা জানি অনুপাতের এই চিহ্নকে আমরা ইজটু হিসেবে পড়ে থাকি, তাহলে এটা 1:5। মিস্ত্রি বললেন 1:5 অনুপাতে মেশাই। কাকে? সিমেন্ট ও বালিকে। তাহলে সিমেন্ট যদি হয় 1 কড়া, সেক্ষেত্রে বালি 5 কড়া। মেঘলা বলল, বুঝলাম না, যদি 2 কড়া সিমেন্ট নিয়ে মশলা করো তবে কি হবে? মিস্ত্রি বললেন, তখন 10 কড়া বালি মেশাতে হবে। মেঘলা বলল, হ্যাঁ, এবার বুঝেছি। একই রকম মশলা তৈরি করতে হলে একই রকম মশলা যদি অন্য রকম করতে চায়, অর্থাৎ কেউ বেশি বালি দিয়ে করতে পারে, কেউ বেশি সিমেন্ট দিয়ে করতে পারে, তাই এখানে বলা আছে একই রকম মশলা তৈরি করতে হলে 1 কড়া সিমেন্টের সঙ্গে 5 কড়া বালি মেশাতে হবে। অতএব 2 কড়া সিমেন্টের সঙ্গে ওই কি নিয়মে করে ফেলো, 5-এর দ্বিগুণ অর্থাৎ 10 কড়া বালি মেশাতে হবে। 3 কড়া সিমেন্টের বেলায় 5-এর 3 গুণ অর্থাৎ 15 কড়া বালি মেশাতে হবে। একই রকম মশলা তৈরি করতে যত গুণ সিমেন্ট বাড়াবো তত গুণ বালির পরিমাণও বাড়বে। অর্থাৎ সিমেন্টের পরিমাণ এবং বালির পরিমাণের যে ভাগফল সর্বদা একই থাকবে। একে আমরা সিমেন্ট ও বালির পরিমাণের অনুপাত বলবো ও লিখব সিমেন্টের পরিমাণ ইজটু বালির পরিমাণ ইকুয়ালস 1:5। হ্যাঁ, অন্যভাবে মশলা তৈরি করা যেতে পারে। মিস্ত্রিরা নতুন তৈরি করেছে, এক্ষেত্রে সিমেন্ট 1 কড়া আর বালি নিয়েছে 1 2 3 4 5 6 7 কড়া, অর্থাৎ বালির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছে। তাহলে মিস্ত্রিরা 1 কড়া সিমেন্টের সঙ্গে 7 কড়া বালি এক্ষেত্রে মিশিয়েছেন। নতুন মশলায় কি সিমেন্ট ও বালির পরিমাণ তাহলে এক্ষেত্রে 1:7? হ্যাঁ, যেহেতু সিমেন্ট 1 কড়া আর বালি 7 কড়া, সুতরাং সিমেন্ট ও বালির অনুপাত 1:7। তাহলে অনুপাতের বিষয়টি বোঝা গেল। আমরা জানলাম দুটি একই ধরনের, অর্থাৎ দুটি দৈর্ঘ্য, দুটি ভর, দুটি ভার বা ওজন ইত্যাদি পরিমাপ করা হলে তাদের আমরা তুলনা করতে গিয়ে অনুপাতে প্রকাশ করি। তাহলে অনুপাতে কোনো একক নেই। এরপর আমরা কোষে দেখি 2.1 এর সমস্যাগুলির সমাধান করব। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। 1 কিগ্রা চালের দাম 40 টাকা, এখন আলুর দামের সমান, ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে আমরা যে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করব সেটা কি? দাম। এক্ষেত্রে চালের দাম 1 কিগ্রার 40 টাকা আর ডালের দাম 1 কিগ্রার 100 টাকা। তাহলে চালের দামের সাথে ডালের দামের অনুপাত করতে হবে, অর্থাৎ 40 টাকার সাথে 100 টাকার অনুপাত করতে হবে। তাহলে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। অতএব চাল ও দামের অনুপাত সমান 40:100। হ্যাঁ,
প্রথমে আমরা 40 টাকা ইন্টু 100 টাকা এটা লিখতে পারি, কারণ দুটি সমজাতীয় রাশি পরিমাপ থেকেই অনুপাতের প্রসঙ্গ আসছে। সুতরাং প্রথমে আমরা পরিমাপটা লিখতেই পারি, অর্থাৎ 40 টাকা 100 টাকা লিখে ঠিক দ্বিতীয় লাইনে টাকা অংশটা বাদ দিতে পারি, অর্থাৎ সাংখ্যমান দুটি লিখতে পারি সমান। এক্ষেত্রে প্রথমে আমরা উভয় পদকে 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4:10। এরপর আমরা দেখতে পাচ্ছি উভয়ের জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে ভাগ করে দিই, 2:5। আমরা সরাসরি উভয় পদকে 20 দিয়ে ভাগ করতে পারি, সেটাও ঠিক। তাহলে আমরা চাল ও ডালের দামের অনুপাত বের করার সময় প্রথমে চালের দাম লিখেছি, তারপর ডালের দাম লিখেছি, এইভাবে আমরা 2:5 পেয়েছি। এই একই প্রশ্নে যদি ডালের দাম ও চালের দামের অনুপাত বের করতে বলা হতো, সেক্ষেত্রে প্রথমে আমরা ডালের দাম লিখতাম 100 টাকা, পরে চালের দাম লিখতাম 40 টাকা। পরিমাণটা ভরের ক্ষেত্রে একই আছে, অর্থাৎ উভয়ে 1 কিগ্রা, সে বিষয়ে সন্দেহ নেই। তাহলে এক্ষেত্রে আমরা করতাম 10:4, অর্থাৎ লঘিষ্ঠ করে 5:2। দেখো ঠিক উল্টে যেত অনুপাতটা, অর্থাৎ পূর্ব পদটা হয়ে যেত, এই পূর্ব পদটা হয়ে যেত উত্তর পদ, আর এই উত্তর পদটা হয়ে যেত পূর্ব পদ। এইভাবে কোনো অনুপাতকে যখন আমরা ঠিক উল্টোটা করে ফেলি, অর্থাৎ কোনো অনুপাত আসলে একটা সংখ্যা, তার উল্টো মানে তার অনন্য করে ফেলি, তখন যে অনুপাতটি পাই সেটিকে বলা হয় ওই অনুপাতের ব্যস্ত অনুপাত। অর্থাৎ H/B একটি অনুপাত, ঠিক এর ব্যস্ত অনুপাত হবে B/A, অর্থাৎ এই পূর্ব পদটা হয়ে যাবে উত্তর পদ, আর এই উত্তর পদটা হয়ে যাবে পূর্ব পদ। তাহলে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত যদি এই অনুপাতটি হয়, অর্থাৎ H/B এর ব্যস্ত অনুপাত যদি B/A হয়, তাহলে B/A এর ব্যস্ত অনুপাত কি হবে? H/A। অর্থাৎ কোনো অনুপাতের ব্যস্ত অনুপাত আসলে সেই অনুপাত। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি ত্রিভুজের ছবি আছে, ABC ত্রিভুজ, যার বি কোণ 50 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি, সি কোণ 70 ডিগ্রি। হ্যাঁ, তিনটি কোণই দেওয়া আছে। আমরা যে কোনো দুটি কোণ দেওয়া থাকলেও তৃতীয় কোণটি বের করতে পারতাম, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে তিনটি কোণই দেওয়া আছে। পরীক্ষাতে এই ছবিটি আমাদের আঁকার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা অঙ্কটা করব। কোণ BAC, ছবির দিকে তাকাই, কোণ BAC অর্থাৎ কোণ এর কথা বলা হচ্ছে, ইজ/টু কোণ ABC, আসলে কোণ বি এর কথা বলা হচ্ছে, ইজ/টু কোণ ACB, আসলে কোণ সি এর কথা বলা হচ্ছে। আমরা সরাসরি প্রথমে মানগুলো লিখে দিই। কোণ এর মান আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, ইজ/টু কোণ বি এর মান আমরা দেখতে পাচ্ছি 50 ডিগ্রি, এবং কোণ সি এর মান আমরা দেখতে পাচ্ছি 70 ডিগ্রি। তাহলে প্রথমে 60:50:70 লিখে দিলাম। হ্যাঁ, কোণ, তার এখানে একক ডিগ্রি, এটাকে বলা হয় ডিগ্রি। সুতরাং আমরা প্রথমে পুরো পরিমাপটা লিখলাম একক সহ। এ কারণেই বলেছিলাম যে এক্ষেত্রে আমরা প্রথমে একক সহ লিখতে পারতাম, কিন্তু প্রকাশ করার সময় শেষে এককহীন করব, অর্থাৎ যেহেতু সমজাতীয় রাশি সুতরাং এককটা কেটে যাবে, অর্থাৎ প্রতিটা থেকে ডিগ্রি বাদ দিলাম। আসলে 60:50:70, প্রত্যেকেই 10-এর গুণিতক, সুতরাং 10 দিয়ে ভাগ করে ফেলি, 6:5:7, অর্থাৎ কোণ A/টু কোণ B/টু কোণ C সমান 6:5:7। আমি শুরুতেই বলেছিলাম যে অনুপাতের যে দুটি পদ থাকবে এমনটা নয়, দুইয়ের অধিকও হতে পারে। এক্ষেত্রে দেখো তিনটি পদ আছে। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। হ্যাঁ, দুটিই তো দামের অনুপাত করব, অর্থাৎ সমজাতীয় রাশির অনুপাত করব। কিন্তু প্রথমটির ক্ষেত্রে লেখা আছে 3 টাকা আর দ্বিতীয়টির ক্ষেত্রে দাম 50 পয়সা। টাকা পয়সা, অর্থাৎ এক্ষেত্রে একক দুটো কি একই? না, একটি টাকা আছে, একটি পয়সা আছে। আমাদের প্রাথমিক কাজ হবে
দুটি রাশিকে সম এককে প্রকাশ করে নেওয়া, অর্থাৎ পেন্সিলের দাম এখানে টাকাতে আছে, তাহলে লজেন্সের দামকেও টাকাতে প্রকাশ করতে হবে, অথবা লজেন্সের দাম এখানে পয়সাতে আছে, তাহলে পেন্সিলের দামকেও পয়সাতে প্রকাশ করতে হবে। পয়সাকে টাকাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর টাকাকে পয়সাতে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। আমরা এক্ষেত্রে ছোট এককেই প্রকাশ করে নেব, অর্থাৎ এই টাকাকে পয়সাতে প্রকাশ করে নেব। অর্থাৎ প্রথমে লিখি একটি পেন্সিলের দাম 3 টাকা সমান 300 পয়সা। একটি লজেন্সের দাম 50 পয়সা। এরপরে আমরা লিখব অতএব একটি পেন্সিলের দাম ও একটি লজেন্সের দামের অনুপাত সমান, তাহলে সরাসরি আমরা 300 পয়সা ইজ টু 50 পয়সা লিখতে পারি, অথবা সাংখ্যমানটাকে নিয়ে আসতে পারি 300 ইজ টু 50। আমি এই দুটি সংখ্যা ঠিক তৃতীয় বাক্যে আনলাম। সরাসরি প্রথম থেকেই লেখা যেত যে একটি পেন্সিলের দাম ও একটি লজেন্সের দামের অনুপাত সমান 3 টাকা ইজ টু 50 পয়সা সমান 300 পয়সা ইজ টু 50 পয়সা সমান 300 ইজ টু 50, এভাবেও লেখা যেত সমান। আমি প্রথমে উভয় পক্ষকে অর্থাৎ উভয় পদকে এক্ষেত্রে 10 দিয়ে ভাগ করে দিই, কারণ এক্ষেত্রে একটা শূন্য আছে, তাহলে 30 ইজ টু 5 পেলাম। এরপরে আমরা দেখতেই পাচ্ছি উভয় পদকে 5 দিয়ে ভাগ যাবে, উভয় 5-এর গুণিতক, সুতরাং 5 দিয়ে ভাগ করি 6 ইজ টু 1। এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত 6 ইজ টু 1। আবার বলছি, একই তথ্য দিয়ে, অর্থাৎ একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা, এই তথ্যটা দেওয়ার পর যদি একটি লজেন্সের দাম ও একটি পেন্সিলের দামের অনুপাত চাওয়া হতো, সেক্ষেত্রে আমরা প্রথমে লজেন্সের দাম লিখতাম 50 পয়সা, তারপরে পেন্সিলের দাম লিখতাম 300 পয়সা। সেক্ষেত্রে অনুপাতটি এই অনুপাতের ব্যস্ত অনুপাত হয়ে যেত, তখন উত্তরটি হতো 1 ইজ টু 6। নেক্সট প্রবলেমটি লক্ষ্য করো। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। একটি আধুলি, আমরা জানি আধুলি বলতে 50 পয়সার কথা বলা হচ্ছে। 1 টাকা তাহলে 100 পয়সা, ও একটি 2 টাকার মুদ্রা অর্থাৎ 200 পয়সার মুদ্রা, তাদের মূল্যের অনুপাত। তাহলে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত অর্থাৎ পয়সার অনুপাত সমান, আমরা প্রথমে যদি পরিমাণ সহ লিখে দিই তাহলে 50 পয়সা লিখতে পারি ইজ টু 1 টাকা অর্থাৎ 100 পয়সা লিখি ইজ টু 2 টাকা অর্থাৎ 200 পয়সা লিখি। অর্থাৎ প্রথমে আমরা একই এককে প্রকাশ করে নিলাম। সরাসরি এই পয়সাটা না লিখে আমরা 50 ইজ টু 100 ইজ টু 200 লিখতে পারি। তাহলে পয়সাটি বাদ দিয়ে দিই, যেহেতু লিখেছি 50 ইজ টু 100 ইজ টু 200। সরাসরি প্রতিটি পদকে 50 দিয়ে ভাগ করতে পারি, অথবা প্রথমেই আমরা 10 দিয়ে ভাগ করি, যেহেতু প্রত্যেকের একক অঙ্ক শূন্য আছে, সুতরাং 10 দিয়ে ভাগ যাবে। 5 ইজ টু 10 ইজ টু 20। এরপর আমরা 5 দিয়ে ভাগ করি, 1 ইজ টু 2 ইজ টু 4। এই লাইনটা লেখার পর সরাসরি এই লাইনটাও লেখা যেতে পারে, এই লাইনটা লেখার পর সরাসরি এই লাইনটা লেখা যেতে পারে, বা আমরা এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনের পরে এই লাইন লিখতে পারি, সবই ঠিক। তাহলে আমাদের মূলত জানতে হলো আধুলি অর্থাৎ 50 পয়সা, 1 টাকা অর্থাৎ 100 পয়সা এবং 2 টাকা অর্থাৎ 200 পয়সার মূল্যের অনুপাত 1 ইজ টু 2 ইজ টু 4। আবারও বলছি, অনুপাত কি? সমজাতীয় রাশির একটি অপরটির কত গুণ বা কত ভাগ তা প্রকাশ করা হয় যার সাহায্যে। এখানে দেখো,
একটি 50 পয়সার কত গুণ একটি 100 পয়সা? দ্বিগুণ। একটি 200 পয়সা অর্থাৎ 2 টাকার মুদ্রা একটি 50 পয়সার মুদ্রার কত গুণ? 4 গুণ। তাহলে অনুপাতের সাহায্যে আসলে আমরা সমজাতীয় দুটি রাশির একটি অপরটির কত গুণ তা প্রকাশ করে থাকি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি? হ্যাঁ, অনুপাত করা সম্ভব, কারণ তিনটেই তো সমজাতীয় রাশি। কিন্তু আমরা জানি সমজাতীয় রাশির অনুপাত করার সময় আমরা রাশিগুলিকে একই এককে প্রকাশ করে নিই। প্রথমে আছে 12 বছর 6 মাস, তাহলে এই 12 বছর 6 মাসকে আমরা তুলনামূলক ছোট এককে অর্থাৎ মাস এককে প্রকাশ করে নেব। একইভাবে 12 বছর 4 মাসকেও আমরা পুরো মাস এককে প্রকাশ করে নেব, আর 12 বছরকেও আমরা মাস এককে প্রকাশ করে নেব। তারপর সেই তিন পরিমাপের অনুপাত করতে হবে। উমার বয়স 12 বছর 6 মাস, অর্থাৎ 12 গুণ 12 যোগ 6 মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস, যে কারণে 12 গুণ 12, 12 গুণ 12 অর্থাৎ 144, 144 যোগ 6 সমান 150, 150 মাস। রাতুলের বয়স 12 বছর 4 মাস, তাহলে 12 গুণ 12 মাস যোগ 4 মাস অর্থাৎ 144 যোগ 4 মানে 148 মাস। এবং নূরজাহানের বয়স 12 বছর অর্থাৎ 12 গুণ 12 মাস অর্থাৎ 144 মাস। তাহলে প্রথমে তিনজনের বয়সকে আমরা একই এককে প্রকাশ করে নিলাম, একক এখানে মাস। এরপরে উমার বয়স, রাতুলের বয়স এবং নূরজাহানের বয়সের অনুপাত করব। সুতরাং ওদের তিনজনের বয়সের অনুপাত, হ্যাঁ আমরা তিনজনের নাম পরপর নাও লিখতে পারি, কারণ যেহেতু পরপর তিনজনের নাম দেওয়া আছে, সুতরাং ওদের তিনজনের বয়সের অনুপাত বলতে আসলে পরপর তিনজনেরই বোঝাবে। সমান, তাহলে 150 শুধুমাত্র সাংখ্যমানগুলো লিখে ফেলি, ইজ টু 148 ইজ টু 144। লঘিষ্ঠ করা যায় কিনা দেখতে হবে। একক অঙ্ক 4, একক অঙ্ক 8, একক অঙ্ক 0 অর্থাৎ প্রত্যেকেই জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে তো ভাগ যাবেই। সুতরাং 2 দিয়ে ভাগ দিয়ে দিই। 75 ইজ টু 74 ইজ টু 72। এরপরে আমাদের দেখতে হবে পুনরায় কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। এটি জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা, কিন্তু এটি বিজোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ 2 দিয়ে সম্ভব নয়। এরপরে আমরা দেখব 3 দিয়ে যায় কিনা। এখানে অঙ্ক দুটির সমষ্টি 12 অর্থাৎ 3-এর গুণিতক, অর্থাৎ এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়। অঙ্ক দুটির সমষ্টি 11, 3-এর গুণিতক নয়, সুতরাং এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায় না। সুতরাং তিনটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। হ্যাঁ, আসলে এই তিনটি সংখ্যাকে আমরা আর কোনো এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, অর্থাৎ আসলে এদের গসাগু আমরা পেয়েছিলাম 2, তাই 2 দিয়ে ভাগ করেছিলাম। যাই হোক, তাহলে শেষে পেলাম 75 ইজ টু 74 ইজ টু 72। সুতরাং ওদের তিনজনের বয়স অনুপাত 75 ইজ টু 74 ইজ টু 72। এখানে একটি বিষয় আবারও বলছি, দেখো আমরা পেলাম 75, 74 আর 72। আসলে সংখ্যাগুলি ছিল 150, 148 আর 144, 2 দিয়ে ভাগ করেছি না। তার মানে অনুপাতের পদগুলি যদি পরপর দেওয়া থাকে আর তাদের গসাগু দেওয়া থাকে, সংখ্যাগুলিকে পাওয়া যায়। দেখো এক্ষেত্রে ধরি এই তিনটি সংখ্যা, তাদের গসাগু 2, অনুপাত করলে পাচ্ছি 75 ইজ টু 74 ইজ টু 72। তাহলে 75 ইজ টু 74 ইজ টু 72 এই অনুপাতে সংখ্যাগুলির গসাগু যদি 2 হয়, সংখ্যাগুলি আসলে 75 গুণ 2, 74 গুণ 2, 72 গুণ 2। এই গাণিতিক ধারণাকে আমরা অনেক জায়গায় কাজে লাগাবো। অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত হয়তো a ইজ টু b, তাদের গসাগু c, এর মানে প্রথম সংখ্যাটি a ইন্টু c অর্থাৎ ac, আর সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি b ইন্টু c অর্থাৎ bc।
অর্থাৎ দুটি সংখ্যার গসাগু এবং তাদের অনুপাত দেওয়া থাকলে সংখ্যা দুটি নির্ণয় করা সম্ভব। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। প্রত্যেকের সংজ্ঞাও আমরা জানি। এবং কোণ ভেদেও তিন প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। এখানে বলা আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। অন্য বাহুটি তো নিশ্চয়ই বড় হবে, কারণ আমরা জানি যে কোণ যত বড় হয় তার বিপরীত বাহু তত বড় হয়। সমকোণী ত্রিভুজের সমকোণটি যেহেতু বৃহত্তম কোণ, তার বিপরীত বাহু বড় বাহু, তার নাম অতিভুজ। তাহলে অতিভুজ তো অন্য ভুজের সঙ্গে সমান হতে পারে না। অন্য যে দুটি ভুজ অর্থাৎ একটি লম্ব একটি ভূমি, ওই দুটি যদি সমান হয়ে যায় তখন সেই সমকোণী ত্রিভুজকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার দুটা বাহু সমান তাই সমদ্বিবাহু, আর একটি কোণ সমকোণ তাই সমকোণী, তাই বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে যেহেতু সমকোণী একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর বাকি দুটি বাহু সমান মানে দুটি কোণও সমান, অর্থাৎ প্রতিটি 45 ডিগ্রি করে, কারণ 45 45 90 আর এই 90 মিলে 180। তাহলে আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি, 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। অতএব তাদের অনুপাত ইকুয়ালস 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি। আমি প্রথমে পরিমাণটাই লিখেছি, অর্থাৎ একক সহ লিখেছি, না লিখলেও হতো, এটা সরাসরি সংখ্যাটা লিখলে হতো 90 ইজ টু 45 ইজ টু 45। আমরা তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ এভাবে করতে পারি, বা সরাসরিও করে দিতে পারি। 45কে 2 দিয়ে গুণ করলে 90 হয়, সুতরাং 45 দিয়ে ভাগ করে দিই 2 ইজ টু 1 ইজ টু 1, এটাও ঠিক, কোনো সমস্যা নেই। তাহলে আমরা অনুপাত পেলাম। হ্যাঁ, আমি এইভাবে অনুপাত করতে গিয়ে প্রথমে সমকোণ লিখেছি, তারপরে বাকি দুটো কোণ লিখেছি, সূক্ষ্মকোণ দুটি লিখেছি। অন্যভাবেও করা যেতে পারে, কারণ এখানে কোন বাহুর কোন কোণের পর কোন কোণ সেরকম কোনো উল্লেখ নেই, সুতরাং আমরা আগে পরে লিখতেই পারি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:1:1। এরপর 7 দাগের সমস্যাটি লক্ষ্য করো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের সব বাহুগুলো সমান, তাই তো সম, অর্থাৎ তিনটি বাহুই সমান, তিনটি কোণও সমান। হ্যাঁ, আমাদের এখানে তিনটি বাহুর অনুপাত চাওয়া হয়নি, তিনটি বাহুর অনুপাত চাইলেও কিন্তু আমরা একই পেতাম, অর্থাৎ 1:1:1 পেতাম। এক্ষেত্রে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণগুলি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। কী করে 60 ডিগ্রি করে হলো? 180কে তাহলে 3 ভাগে ভাগ করলে 60, অর্থাৎ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি লিখতে পারি। অথবা আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি লিখতে পারি, অথবা প্রতিটি কোণের মান 60 ডিগ্রি লিখতে পারি। অতএব তাদের অনুপাত যেহেতু অনুপাত বের করব, তাহলে আমরা মানটা একটু লিখে ফেলি, অর্থাৎ 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইকুয়ালস, আমাদের প্রথমে কাজ হবে এই এককটা বাদ দেওয়া, অর্থাৎ ডিগ্রিটা এখানে বাদ দেওয়া, অথবা সরাসরি আমরা 60 ডিগ্রি দিয়েই ভাগ করে দিতে পারি। সেক্ষেত্রে 1:1:1 যেভাবে হোক, প্রথমে 60:60:60 লেখার পরে 1:1:1 লিখতে পারি, বা মাঝে প্রথমে 2 দিয়ে ভাগ বা 3 দিয়ে ভাগ, এভাবে যেভাবেই হোক শেষমেশ আমরা লঘিষ্ঠ করে 1:1:1 পেলাম, এটাই লিখতে হবে। তাহলে যেহেতু কোণ তিনটি সমান, সেক্ষেত্রে আমরা দেখলাম অনুপাত হলো 1:1:1। প্রসঙ্গত বলি,
তাহলে কোনো অনুপাতের যদি দুটি পদ সমান হয়ে যায়, অর্থাৎ অনুপাত চিহ্নের পূর্বের পদটি অর্থাৎ পূর্বপদ, পরের পদটি অর্থাৎ উত্তরপদ, দুটি পদের পদ আসলে 1:1 অর্থাৎ 1:1 হবে, আসলে রাশি দুটির পরিমাণ যদি একই হয়ে যায়, এইরূপ অনুপাতকে আমরা বলি সাম্যানুপাত। কি বলি? সাম্যানুপাত। সাম্যানুপাত নহে সমানুপাত। সমানুপাত এবং সাম্যানুপাত এক নয়। সাম্যানুপাত হলো সেই অনুপাত যে অনুপাতে দুটি পদ সমান। পাঠ্যপুস্তকে পরের পৃষ্ঠাতে লেখা আছে, দেখো, যদি অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ হয় তবে সেই অনুপাতকে সাম্যানুপাত বলা হয়। অষ্টম সমস্যাটি লক্ষ্য করো। পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে লিখি। সমস্যার সমাধান বিভিন্নভাবেই করা যায়, এখন আমি যেভাবে করছি সেটা বোঝার চেষ্টা করো। তাহলে পুলক বাবুর বয়স ও মানিক বাবুর বয়স সমান 7:9, বা পুলক বাবুর বয়স বাই মানিক বাবুর বয়স, অর্থাৎ অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিলাম 7/9, বা এখান থেকে আমরা পুলক বাবুর বয়স যদি পেতে চাই তাহলে মানিক বাবুর বয়স দিয়ে এই 7/9 ভগ্নাংশটিকে গুণ করতে হবে, অর্থাৎ বজ্রগুণনের নিয়ম অনুসারে a/b = c/d এরূপ যদি থাকে আমরা a পাবো, আসলে উভয় পক্ষকে দেখো bd দিয়ে যদি গুণ করে দিই, দেখো, অর্থাৎ উভয়কে b দিয়ে যদি গুণ করে দিই, ধরো a/b একে b দিয়ে গুণ করি আর c/d কেও b দিয়ে গুণ করি, এখানে bটা কেটে গেল, অর্থাৎ এই bটা এখানে গুণ হয়ে গেল বলে ভাবতে পারি। অর্থাৎ a সমান হবে c/d এই ভগ্নাংশ আকারকে b দিয়ে গুণ করা, অর্থাৎ পুলক বাবুর বয়স পাবো 7/9 এই ভগ্নাংশকে আমরা মানিক বাবুর বয়স দিয়ে গুণ করে দেব। তাহলে পুলক বাবুর বয়স সমান 7/9 গুণ মানিক বাবুর বয়স ইকুয়াল, পুনরায় এটা আমরা বাম পাশে লিখতে পারি অথবা না লিখলেও হবে, এদিকটা এগিয়ে নিয়ে যাই। 7/9 গুণ মানিক বাবুর বয়স এখানে দেওয়া আছে 72 বছর, তাহলে 72 বছর লিখতে হবে, কারণ আমরা একটা পরিমাণ বের করছি। এর আগে 7/9 ছিল, দুটো সমজাতীয় রাশির অনুপাত ছিল, একটি অপরটির কত গুণ সেটা বলা ছিল, তাই এখানে একক ছিল না। কিন্তু আমরা এখন পুলক বাবুর বয়স নির্ণয় করছি, বয়স একটা রাশি, এককযুক্ত রাশি, সুতরাং তার সাংখ্যমান থাকবে এবং এককও থাকবে, অর্থাৎ মানিক বাবুর বয়স যেহেতু 72 বছর, পুলক বাবুর বয়স কোন একটা সাংখ্যমান হবে, তারপর বছর লিখতে হবে, অর্থাৎ বছর এককটি এখানে লিখতেই হবে সমান। এবার দেখো 9 × 8 = 72, 8 × 7 = 56, অর্থাৎ 56 বছর। প্রশ্নে বলা আছে যে পুলক বাবুর বয়স হিসাব করে লিখি, আমরা সরাসরি এখানে অতএব দিয়ে লিখতে পারতাম অথবা পৃথকভাবে লিখি, অতএব পুলক বাবুর বয়স 56 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্যাটির সমাধান কৌশল বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নবম সমস্যাটি লক্ষ্য করো, একটি অতি গুরুত্বপূর্ণ সমস্যা, সুতরাং বারংবার অভ্যাস করতে হবে। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.30 টাকা, দ্বিতীয় বইটির দাম, আমরা প্রথমে ওই অনুপাতে লিখে ফেলি, অতএব প্রথম বইটির দাম বাই দ্বিতীয় বইটির দাম, তাহলে একইভাবে ভগ্নাংশ আকারে লিখব 2/5। এবার দেখো প্রথম বইটির দাম চা হলে আমরা 2/5কে দ্বিতীয় বইটির দাম দিয়ে গুণ করতে পারতাম, তাহলে যেহেতু এক্ষেত্রে দ্বিতীয় বইটির দাম চা হচ্ছে, সুতরাং এই ভগ্নাংশটিকে আমরা
উল্টে দিই, অর্থাৎ এর অনন্য করে ফেলি, অর্থাৎ অনুপাতটিকে আমরা ব্যস্ত অনুপাতে পরিণত করে নিই। অর্থাৎ পরের লাইনে লিখি দ্বিতীয় বইটির দাম বাই প্রথম বইটির দাম সমান হবে 5/2। সেখান থেকে আমরা লিখলাম অতএব লিখে দিই অতএব দ্বিতীয় বইটির দাম। তাহলে পৃথকভাবে আর উত্তর লিখতে হবে না, 5-এর 2 গুণ প্রথম বইটির দাম, প্রথম বইটির দাম সমান 5-এর 2 গুণ প্রথম বইয়ের দাম কত দেওয়া আছে 32.20 টাকা, অর্থাৎ 32 টাকা 20 পয়সা। তাহলে 32.20, একইভাবে একক এখানে টাকা লিখতে হবে, তারপর আমরা লঘিষ্ঠ করে ফেলি 2 দিয়ে ভাগ 32.20কে 16.10। তাহলে এবার গুণ করে ফেলি 5 0 0, 5 একে 5, 5 6 30 0 3, 5 একে 5 আর 3 8, এখানে দশমিক হবে, অর্থাৎ 80.50 টাকা। তাহলে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা কি না, কোনো অনুপাতের, অর্থাৎ এখানে একটা অনুপাত দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া আছে, আসলে এরকম ধরি একটা অনুপাত h/b সমান c/d। সেক্ষেত্রে প্রথমের অনুপাতের যে প্রথম পদ, এই প্রথম পদটি বের করার সহজ উপায় আসলে শেষের এই অনুপাতকে আমরা প্রথম অনুপাতের উত্তর পদ দিয়ে গুণ করে ফেলব, অর্থাৎ নিচের এই সংখ্যাটি গুণ করে ফেলব। এইভাবে মনে রাখতে হবে। যেহেতু এক্ষেত্রে দ্বিতীয় বইটির দাম চাওয়া হয়েছে, তাই সেই নিয়মে পৌঁছানোর জন্য আমরা প্রথমে দ্বিতীয় বইটির দামকে উপরে তুলেছি ভগ্নাংশের, অর্থাৎ এই ভগ্নাংশটিকে উল্টে দিয়েছি, অর্থাৎ এই সংখ্যাটির, যদি এই ভগ্নাংশে থাকা সংখ্যাটির আমরা অনন্য করে ফেলেছি, অর্থাৎ এই অনুপাতের আমরা ব্যস্ত অনুপাত করে ফেলেছি। তাহলে 2:5 না হয়ে 5:2 হয়ে গেছে। সেখান থেকে আমরা দ্বিতীয় বইটির দাম পেলাম 5-এর 2কে প্রথম বইটির দাম দিয়ে গুণ করে। দশম সমস্যাটি লক্ষ্য করো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। এই অনুপাতটা আমাদের খুব কাজে লাগবে, আমরা মনে রাখব। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক। হ্যাঁ, কোনো বৃত্তের পরিধি এবং ব্যাস এর অনুপাত সর্বদা 22:7 হয়। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, চাওয়া হয়েছে পরিধির দৈর্ঘ্য। তাহলে আমরা একইভাবে প্রথমে লিখে ফেলি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। অতএব বৃত্তের পরিধি বাই ব্যাস বা বৃত্তের ব্যাস, যেহেতু বৃত্তের পরিধি লিখেছি, বৃত্তের ব্যাস ইকুয়ালস 22/7, অর্থাৎ অনুপাতটিকে আমরা প্রথমে ভগ্নাংশ আকারে লিখলাম, সরাসরি লিখে ফেলি। অতএব বৃত্তের পরিধি সমান, যেহেতু এখানে বৃত্তের পরিধিটাই বের করতে হবে, পরিধি সমান তাহলে 22/7 গুণ বৃত্তের ব্যাস ইকুয়ালস 22/7 গুণ, এক্ষেত্রে বৃত্তের ব্যাস কত বলা আছে 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে মিটার ডেসিমিটার দুটি একক আছে, একই এককে প্রকাশ করে নেব। আমরা জানি মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এগুলো আমরা জানি কিমি হেমি ডেকামিমি ডেসিমি সেন্টিমি মিলিমি। তাহলে মিটারের পরে ডেসিমিটার, অর্থাৎ মিটারে 1 লিখে ডেসিমিটারে 0 দিলেই বোঝা যাচ্ছে 1 মিটার আসলে 10 ডেসিমিটার। তাহলে 2 মিটার 1 ডেসিমিটারকে আমরা প্রথমে ডেসিমিটারে প্রকাশ করে নেব। প্রথমে লিখি 2 মিটার 1 ডেসিমিটার লিখলাম। ঠিক লিখার পর তারপরে এটাকে লিখি তাহলে 2 মিটার অর্থাৎ 2×10 ডেসিমিটার, আর 1 ডেসিমিটার অর্থাৎ 2×10 অর্থাৎ 21 ডেসিমিটার। অর্থাৎ 2 মিটার 1 ডেসিমিটারকে আমরা 21 ডেসিমিটার লিখলাম। এরপরে দেখো 7 3 21, তাহলে 3 গুণ 2 6, 3 গুণ 2 6, 66 ডেসিমিটার। প্রশ্নে যেহেতু ডেসিমিটার একক শুধু ছিল না, মিটার ডেসিমিটার দুটিই উল্লেখ ছিল, সুতরাং উত্তরটাও আমার সেইভাবে লেখা উচিত।
অর্থাৎ এবার আমরা ডেসিমিটারকে মিটারে প্রকাশ করার জন্য 10 দিয়ে ভাগ করে দিই। তাহলে 6 10 6, আসলে 6 10 আর 6 অর্থাৎ 6 মিটার, আর তাহলে বাকি কত 6 ডেসিমিটার, অর্থাৎ বৃত্তের পরিধি তাহলে ক্ষেত্রে 6 মিটার 6 ডেসিমিটার। 11 দাগের সমস্যাটি লক্ষ্য করো। আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি তা অনুপাতে প্রকাশ করে দেখতে হবে, অর্থাৎ ছাত্রদের মধ্যে কোন শ্রেণীতে অনুপাতে মানে সংখ্যায় বেশি সেটা দেখতে বলা হয়েছে। কতজনের মধ্যে কতজন দেখতে হবে। আমি যদি প্রথমে ভাবি যে সপ্তম শ্রেণী থেকে 90 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে আর ষষ্ঠ শ্রেণী থেকে 80 জন, তাহলে সপ্তমে বেশি, এমনটা ভাবলে হবে না। অনুপাতে প্রকাশ করে দেখতে হবে, অর্থাৎ ছাত্র সংখ্যার হিসাবে কী হারে নামটা দিয়েছে সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখি সপ্তম শ্রেণীতে এক্ষেত্রে সপ্তম শ্রেণী এতজনের মধ্যে, তাহলে মোট শিক্ষার্থী আর অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে এরূপ শিক্ষার্থী। সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া শিক্ষার্থীর সংখ্যা বাই মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে সপ্তম শ্রেণীতে প্রতিযোগিতায় নাম দিয়েছে 90 জন আর মোট শিক্ষার্থী 150 জন, অর্থাৎ এটার অনুপাত হচ্ছে প্রথমে 10 দিয়ে ভাগ করি 9/15, আরও ছোট করে দিই কারণ উভয়ে 3-এর গুণিতক 3/5, অর্থাৎ সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা পেলাম অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া শিক্ষার্থীর সংখ্যা বাই মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 3/5। একইভাবে আমরা ষষ্ঠ শ্রেণীতে বের করব। তাহলে ষষ্ঠ শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া শিক্ষার্থীর সংখ্যা বাই মোট শিক্ষার্থীর সংখ্যা একইভাবে তোমরা লিখবে। তাহলে নাম দিয়েছে এখানে কতজন 80 জন আর মোট ছিল 140 জন। প্রথমে লবহরকে 10 দিয়ে ভাগ করি, তাহলে 8/14 পাচ্ছি, উভয় জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি 4/7 পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন এই দুটি সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকা এই দুটি সংখ্যা অর্থাৎ দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের মধ্যে দেখতে হবে কোন ভগ্নাংশটি বড়, তুলনামূলক বড় অর্থাৎ বৃহত্তর। আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের জন্য কি করি, নিচের এই অংশ অর্থাৎ হরকে একই করে নিই। কীভাবে করব, তাহলে 3-এর 5 আর 4-এর 7 আমরা বিভিন্নভাবে করতে পারি। পাশে হরের লসাগু করে নিই, আসলে এক্ষেত্রে 5 × 7 = 35 পেয়ে যাব। তাহলে আমরা উভয়ের হরকে 35 করে দেব। এবার দেখো 5-এর কত গুণ 35, 5 × 7 = 35, 7 গুণ। তাহলে এই ভগ্নাংশটিকে সমতুল্য ভগ্নাংশ করতে পারছি, হরকে যেহেতু 7 দিয়ে গুণ করেছি সুতরাং লবকেও 7 দিয়ে গুণ করি, 3 × 7 = 21, অর্থাৎ 3-এর 5 আসলে 21-এর 35। একইভাবে 4-এর 7, দেখো 7 × 5 = 35, তাহলে 5 গুণ, 4 × 5 = 20, অর্থাৎ 20-এর 35। তার মানে 3-এর 5 ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ 21-এর 35, 4-এর 7 ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ 20-এর 35। তাহলে আমরা জানি 21 বৃহত্তর 20, অর্থাৎ 21-এর 35 বৃহত্তর হবে 20-এর 35। আসলে 3-এর 5 বৃহত্তর তাহলে 4-এর 7, অর্থাৎ এখান থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি অতএব 3-এর 5টা পেয়েছি কোথায়, সপ্তম শ্রেণীতে। অতএব অর্থাৎ অনুপাতে প্রকাশ করে দেখলাম সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। শেষের সমস্যাটি লক্ষ্য করো, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেটা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আমি ইতিমধ্যে ধারণাটা আগেই দিয়েছি।
দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13, সংখ্যা দুটি কি কি? একটু অন্যভাবে লিখি। 5, 7, 5:7 অনুপাত পাওয়া সম্ভব হয় কোনো দুটি সংখ্যার থেকে আসলে গসাগু দিয়ে ভাগ করে, অর্থাৎ গসাগু এক্ষেত্রে 13। তাহলে সংখ্যা দুটির একটি হবে, প্রথমটি হবে 5 গুণ 13, অর্থাৎ পূর্বপদ এই অনুপাতের পূর্বপদকে 13 দিয়ে গুণ, 13 5 65। আর পরের সংখ্যাটি হবে এই অনুপাতের উত্তরপদকে গসাগু দিয়ে গুণ, 17 গুণ 7, 13 গুণ 7, 13 7 91, অর্থাৎ সংখ্যা দুটি 65 91 কীভাবে পেলাম? গসাগু দিয়ে গুণ করলাম। হ্যাঁ, একে বলা হয় কোনো অনুপাতের আনুপাতিক ধ্রুবক, অর্থাৎ সংখ্যা দুটির গসাগুই হলো আনুপাতিক ধ্রুবক। আমরা এই টার্মটি ব্যবহার করতে পারি। দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সংখ্যা দুটির গসাগু 13। এইখানে আমরা সুবিধার্থে লিখি অতএব আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক এই টার্মটা আমরা ইউজ করতে পারি। আনুপাতিক ধ্রুবক 13, অতএব সংখ্যা দুটি, প্রথমটি 5 গুণ 13, দ্বিতীয়টি 7 গুণ 13 সমান 65 91। এভাবে করলেই হবে। অথবা বীজগণিতের একটু ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ সংখ্যা দুটির এই আনুপাতিক ধ্রুবক আমরা যদি x ধরে নিই, একইভাবে সেক্ষেত্রে প্রথম সংখ্যাটি 5x, দ্বিতীয় সংখ্যাটি 7x, আসলে সেই একইভাবে লিখতে হচ্ছে। এখানে x 13, তাহলে প্রথম সংখ্যাটি 5 গুণ 13, দ্বিতীয় সংখ্যাটি 7 গুণ 13, এভাবে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লিখে দেব দুটির গসাগু 13, অতএব আনুপাতিক ধ্রুবক 13, অতএব সংখ্যা দুটি, পৃথকভাবে লিখতে গেলে সংখ্যা দুটির প্রথমটি পূর্বপদ গুণ আনুপাতিক ধ্রুবক, দ্বিতীয়টি উত্তরপদ গুণ আনুপাতিক ধ্রুবক, এইভাবে লিখে আমরা 65 91 বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোষে দেখি 2.1-এর 12টি সমস্যারই সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।